সুপ্রিয় ভিউয়ার্স, বসিরহাটের ঘটনা নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। তো সেই বিষয়ে সেখানকার একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা জেনে নিব আসলে কি ঘটছে সেখানে, আমাদের কি করণীয় এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো মেসেঞ্জারে কলে আছেন আমার এক বন্ধু সেখানকার, তো তার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি। তুমি শুনছো? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বিস্তারিত জানতে চাচ্ছি আসলে কি ঘটছে বসিরহাটে বা ওই আশেপাশের এলাকায়। ওই বসিরহাটের একটা জায়গা আছে, সেই জায়গাটির নাম হচ্ছে বাদুরিয়া। হুম। বাদুরিয়া থানায় বসিরহাটের ওই জায়গাটার নাম হচ্ছে বাদুরিয়া, একটা জায়গা। হুম। সেখানে একটা ছেলে, তার নাম সৌভিক, সে ফেসবুকে একটা পোস্ট করে। হুম। পোস্টটি হচ্ছে যে কাবা শরীফের উপর সম্ভবত কোন হিন্দুদের কোন দেবীর কোন মূর্তি বসিয়েছিল, সেটা নিয়ে পোস্ট অ্যাকচুয়ালি আর দেখা যাচ্ছে না কি অ্যাকচুয়ালি কি পোস্ট করেছিল। সেটা নিয়ে এলাকার সংখ্যালঘু মুসলিম যারা আছে এলাকার, তারা খুব ক্ষিপ্ত। সৌভিকের বাড়িতে আগুন লাগায়, ভাঙচুর করে, পরে হুম। সৌভিক পালিয়ে যায়। কষ্ট করে পুলিশ হুম। সৌভিককে ধরে অ্যারেস্ট করে। হুম। কিন্তু জনতার দাবি যে সৌভিককে মানে ইয়ে করলে হবে না, মানে পুলিশের হাতে তুলে দিতে হবে এবং সৌভিককে প্রকাশ্য ফাঁসি দিতে হবে, হুম। এই দাবি তোলে। এটা আচ্ছা। তোলার পর ওই এলাকার আশেপাশে যত মুসলিমরা ছিল হুম। সকলে রাস্তায় নেমে বেছে বেছে হিন্দুদের দোকান, ঘর, বাড়ি থেকে শুরু করে আগুন দেওয়া, হুম। রাস্তায় অগ্নিসংযোগ করা হুম। এবং দুটো থানা জ্বালিয়ে দিয়েছে। পুরো টোটাল দুটো থানা জ্বালিয়ে দিয়েছে। হুম। পুলিশের দুটো তিনটে গাছ ভাঙচুর করেছে। দুজন পুলিশ কনস্টেবলের আমাকে খুব গুরুতর ভাবে মেরেছে। হুম। এই ঘটনা ঘটে এবং ঘটনাটা ঘটে যাবার পর থেকে আশেপাশে এই যে বসিরহাট সংলগ্ন যে আশেপাশে যে মুসলিম এলাকাগুলো আছে, যেমন হাবড়া, আমডাঙ্গা, হুম। তারপরে গুমা, হুম। অশোকনগরের আশেপাশে যে খোসদিলপুর, তারপরে বসিরহাট টাকি, তারপরে বসিরহাট সংলগ্ন যে বাংলাদেশ ঘেঁষা যে সকল গ্রামগুলো আছে পশ্চিমবঙ্গের, সেই সকল এলাকাগুলোতে ব্যাপক তাণ্ডব শুরু হয় এবং পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে বিভিন্ন জায়গায় ঘুমায়, ট্রেন অবরোধ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সব জায়গায় অবরোধ শুরু হয়ে গেছে এবং এতে জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে এবং অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বেছে বেছে হুম। বিশেষ করে হিন্দুত্বের দোকান লুটপাট করা হচ্ছে। এই হচ্ছে মূল ঘটনা। এবং ওখানে বিভিন্ন মুসলিম সংগঠনও গিয়ে মিছিল মিটিং করছে এবং বিভিন্ন জায়গায় সংগঠনরা এসএমএস করছে যে এটাকে নিয়ে সারা বিশ্বের এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম উম্মাহ যাতে রাস্তায় নেমে ক্ষোভ এবং প্রতিবাদ করে, এবং প্রতিবাদটা শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে না, সেটা একটা ভায়োলেন্ট প্রতিবাদ হচ্ছে এবং সেটা মানুষের জীবনহানি এবং মানুষের সম্পদহানি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই যে দেখো, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন যে বাংলাদেশের স্টাইলে কি আগাচ্ছে আসলে পশ্চিমবঙ্গে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম অতীতে নাসিরনগর যে ট্র্যাজেডি, সেখানে কিন্তু এই কাবা শরীফের উপরে একটি শিব মূর্তিকে কেন্দ্র করে হাজার হাজার বাড়িঘর ঘর পুড়িয়ে দেওয়া হয়, হিন্দুদের এলাকা থেকে বিতাড়িত করা হয় এবং রসরাজকে, যে কিনা একজন জেলে, ফেসবুকের কিছুই বোঝে না, তো তার নামে অ্যাকাউন্ট বানিয়ে সেই মিথ্যাচার যে করা হয় এবং সেই রসরাজ গ্রেফতার হয়। তো স্টাইলটা কি আসলে সেম নয়? আর একটা কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের উপরে কাউকে বসায়ও, তাহলে এই মুসলিমদের ধর্মানুভূতি এতটা তুচ্ছ কেন যে তাদের কারণে কারণে সেটা জেগে ওঠে। এবং বাংলাদেশে কিন্তু আমাদের যারা ব্লগার আছেন, তারা কোনো কিছু লিখলে বা ইসলাম নিয়ে যদি কোনো গঠনমূলক সমালোচনা করতেও যায়, তাহলে কিন্তু তারা সাথে সাথে ফাঁসি চেয়ে বসে। তো এই যে ফাঁসি চাওয়াটা, হ্যাঁ, কিছু হলেই ফাঁসি চাওয়াটা, সেই ধারাবাহিকতা কি ভারতে চলে আসছে? এবং এই ব্যাপারটা কি আসলে দুঃখজনক নয়? ভারত যেহেতু একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে যদি কেউ এরকম কোনো কথা বলে, কোনো ধর্মগুরু বা ধর্মের কোনো ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে যদি কেউ ট্রোল করতে চায় এবং সেই ট্রোলকে কেন্দ্র করে যদি ফাঁসি চায়, এবং এই যে তুমি যে বিবরণগুলি দিলে, এগুলি তো বিভৎস বিবরণ। আচ্ছা, ঘটনাচক্রে আমি একটা কথা বলছি যে বাংলাদেশেও হিন্দুরা সংখ্যালঘু এবং যেটা বলা হয় যে ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘু, হুম। আদতে মুসলিমরা ভারতবর্ষের সংখ্যালঘু নয়। হুম। এবং জায়গা এবং স্থান এবং পরিবেশ বেশে মুসলমানরা হিন্দুদের থেকে সংখ্যায় অনেক অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু গভর্নমেন্টের খাতা কলমে সেটা ভোট ব্যাংকের পলিসির জন্য সেটাকে সংখ্যালঘু হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। হুম। বিষয়টা হচ্ছে যদি এরা যদি সত্যিকারের সংখ্যালঘু হতো তাহলে এরা সংখ্যাগুরুদের কোনো মতে অ্যাটাক করতে পারতো না। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তাতে হুম। সংখ্যালঘুরা কোনো সংখ্যাগুরুকে সেইভাবে অ্যাটাক করতে পারেনি, তাদের জন্য ঘরছাড়া সেই এলাকার লোক, হুম। মুসলমানরা, এরকম ঘটনা আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি যে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের
ভায়োলেন্টে সেখানকার স্থানীয় সংখ্যাগুরু মুসলমানরা ঘরছাড়া পালাতক ভয়ের মধ্যে কাটাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা এবং আরো কতগুলো জায়গা আছে, সেখানে মুসলিম ফান্ডামেন্টালিস্ট এবং মুসলিম পপুলেশন ক্রমবর্ধমান হারে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে যাওয়ার জন্য সেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই, সেখানে এক প্রকার তাদেরই চলছে। এবং এই ঘটনাটা লিক আপ ভারতবর্ষের মিডিয়া, সেকুলার মিডিয়া, তাদের সৌদি পেট্রো ডলারের স্বার্থে সে এই কাজগুলো কিছুতেই করে না এবং মানুষকে একটা বড় ধোঁকার থেকে মানুষের মধ্যে রেখে দিয়েছে। এবং এটার আজ রেজাল্ট হচ্ছে পশ্চিমবঙ্গে এই অবস্থা। আমি মনে করি বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা আরো বেশি বেশি ভয়ঙ্কর, কারণ বাংলাদেশের সরকারের হয়তো সেইভাবে ভোট ব্যাংকে মাঝে মাঝে হেফাজতকে হয়তো তারা সাপোর্ট করে, তারা টেকনিক্যাল দিক থেকে, কিন্তু পশ্চিমবঙ্গে সরকার ক্ষমতায় এসছে টোটালটাই মুসলিম ভোট ব্যাংকের উপর পলিসি করে। সুতরাং এখানে মুসলিম ফান্ডামেন্টালিস্টরা অপরাধ করলেও সেই অপরাধ থেকে কখনোই খারাপ ভাবে দেখা হবে না এবং সেই অপরাধকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাপোর্ট করা হচ্ছে এবং হয়তো আগামী দিনে হবে। এবং এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষও কিন্তু প্রচন্ডভাবে ক্ষিপ্ত, তারাও এখন পাল্টা প্রতিশোধ এবং পাল্টা মারের প্ল্যান তারাও শুরু করে দিচ্ছে। এইটাই হচ্ছে মূল ঘটনা। এবং দীর্ঘদিন ধরে মুসলিম মৌলবাদীদের তোষণ এবং হিন্দু মৌলবাদীরা যদি কোনো বাজে কাজ করে সেটাকে নিয়ে সাহিত্যিক, বুদ্ধিজীবী, সেকুলার, প্রথম সারির সাধারণ প্রগতিশীল মানুষরা সেখানে রাস্তায় ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু মুসলিম ফান্ডামেন্টালিস্টরা যদি কোনো অপরাধ করে সেই জায়গায় তারা সবাই চুপচাপ থাকে। এই চুপচাপ থাকাটাই কিন্তু মানুষের প্রতি ক্ষোভের কারণ তৈরি হয়েছে এবং এই চুপচাপ থাকাই কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মুসলিম ফান্ডামেন্টালিস্টদের দ্বারা সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যতটুকু জানি যে তুমি যে এলাকায় অবস্থান করছো, তো সেই এলাকায় তো ইন্টারনেট কানেকশন বন্ধ আছে, তাহলে তুমি আমাকে কল করছো কিভাবে? সেই এলাকায় সমস্ত এয়ারটেল, ভোডাফোন, বিশেষ করে জিও, রিলায়েন্স, যত ইন্টারনেট প্রোটোকল যে সার্ভিস আছে সিমগুলো, মানে মোবাইলে যে নেটগুলো, সেই নেটগুলো একেবারেই অফ আছে। এবং আমি ইন্টারনেট করছি একটা ব্রডব্যান্ড সার্ভিস থেকে, সেই ব্রডব্যান্ডে ওয়াইফাই কানেকশন করে আছি, কারণ ব্রডব্যান্ড কানেকশন সকলের বাড়িতে অ্যাভেলেবেল নেই। প্রত্যেকেই জিও চালায়, কিংবা এখন জিও রিলায়েন্স ওঠার পর থেকে, কিংবা এয়ারটেল, ভোডাফোন যে 2G 4G যে অফারগুলো দিচ্ছে সেখান থেকেই মোবাইলের ডাটার মাধ্যমে তারা নেটটা করে। সেই নেটগুলো টোটালটাই অফ করে দিয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কারণ পরিস্থিতি আসলে খুবই ভয়ানক এবং স্থানীয় পত্রপত্রিকারা খুব একটা বেশি সম্ভবত মুখ খুলছে না, যেহেতু মমতা ব্যানার্জি তিনি মুসলিম তোষণের সাথে জড়িত আছেন সরাসরিভাবে, এবং এইসব কারণে হয়তো এগুলি প্রচার মাধ্যমে ওইভাবে প্রচার করা হচ্ছে না। এবং আমি যেটা তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, যে তুমি তো একজন মুসলিম, তুমি মুসলিম হয়ে যে নিরপেক্ষ কথাগুলি বলছো, অথবা তুমি এক্স মুসলিম, যাই হোক, তুমি যে নিরপেক্ষ কথাগুলি বলছো, এই কথাগুলি কি আমাদের সবার বলা উচিত না? আমি তো অবশ্যই মুফাসসিল ইসলাম ভাইকে অনুরোধ করবো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। কিন্তু হ্যাঁ, আমরা এখানে একটু কথা আছে যে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে উগ্র হিন্দু মৌলবাদীরা, অর্থাৎ এই সানিউর রহমান গং যারা আছে, তো তাদের বিভিন্ন উগ্রতাকে তরবারি নিয়ে হাতে পোজ দিচ্ছে, বন্দুক নিয়ে হাতে পোজ দিচ্ছে। সে কারণে আমরা যেহেতু ঘটনাস্থলে নেই, অথবা আমরা ভারতে নেই, অথবা আমরা, তুমি বুঝতে পারছো যে তুমি স্থানীয়ভাবে যেটা অনুভব করছো সেটা আমরা দূর থেকে এটা এতভাবে দেখা সম্ভব না, কিন্তু আমরা সেটা ভাবছিলাম যে হয়তো এই হিন্দু উগ্রতার কারণে হয়তো মুসলিম হিন্দু দাঙ্গা লেগেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা দেখছি, তুমি এবং অসংখ্য লোকের মুখ থেকে আমি কথাগুলি শুনেছি, এবং এটি আসলে ভয়ঙ্কর। কারণ বাংলাদেশের স্টাইলে অথবা কোনো জেহাদি স্টাইলে যদি কোনো রাজ্য, কোনো স্থান বা কোনো এলাকার মানুষ উগ্র হয় এবং সেভাবে ওই যে ফাঁসি টাসি চাওয়া এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া, গাড়ি পুড়িয়ে দেওয়া, রেলওয়ে স্টেশন ইয়ে করা, বা বিভিন্ন রেল লাইন মানে ভেঙে ফেলা, হ্যাঁ, তো এইরকম কর্মকাণ্ডগুলি কিন্তু আসলেই খুবই চিন্তার বিষয় এবং আমাদের সবার কিন্তু আসলে সোচ্চার হওয়া উচিত। যদি টেলিভিশন মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া কোনো রাজনৈতিক গোষ্ঠীর কারণে আটকে থাকেও, তাহলে আমাদের এই অনলাইন সংগ্রাম কিন্তু চালিয়ে যাওয়াটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্ট মিডিয়া বিষয়টাকে এমনভাবে ধোকা দিচ্ছে যে প্রিন্ট মিডিয়া বলছে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাদুড়িয়া, মানে গোষ্ঠীদ্বন্দ্ব মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক, গোষ্ঠীদ্বন্দ্ব তো রাজনৈতিক দলের মধ্যে হয় গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু গোষ্ঠী সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্ব আর গোষ্ঠী সংঘর্ষ এইটা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। দুই সম্প্রদায়ের মধ্যে যে ভয়ঙ্কর যে একটা ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাটা হচ্ছে মুসলিম ফান্ডামেন্টালিস্টরা টোটালটাই এটা ঘটনাটা ঘটিয়েছে। এবং যখন প্রশ্ন হলো যে ছেলেটা ফেসবুকে কি পোস্ট করে
করেছে সেটাকে নিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে, ঘটনাটার সঙ্গে সঙ্গে সেখানে মিটে যাওয়ার কথা, কিন্তু তারপরে টায়ার ধরিয়ে সরকারি বাস ভাঙচুর করা, বাস অগ্নিসংযোগ করা, এমনকি শ্মশানে লাশ নিয়ে যাচ্ছিল, তাদেরকে লাশ ফেলেও পালাতে হয়েছে। পরিস্থিতি এতটাই বাজে ঘটনা ঘটেছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে টোটাল অবস্থা। রুট এলাকায় লোকে যখন তখন যেখানে আটকে পড়ছে, ট্রেন অবরোধ হচ্ছে, বাস অবরোধ হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং শুনলাম এই ঘটনার প্রতিবাদে নাজেহাল হওয়ার পর থেকে আজ থেকে হিন্দুরাও বিভিন্ন জায়গা থেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদে নেমেছে ব্যাপারটা এই মুসলিম ফান্ডামেন্টালিস্টদের হ্যাঁ, এগেইনস্টে। ব্যাপারটা আসলেই ভয়ঙ্কর এবং আমাদের আসলে এই বিষয়টা নিয়ে খুবই সোচ্চার হওয়া উচিত, কারণ এইভাবে জেহাদি মুভমেন্ট চলবে এবং সেটি একটি স্বাধীন রাষ্ট্রে, অর্থাৎ আর এত সুন্দর রাষ্ট্রে আমরা সহ্য করবো, এটা আসলে বিশ্বাসযোগ্য হচ্ছে না আমার কাছে এই মুহূর্তে। আর একটা কথা, আমি গুরুত্বপূর্ণ কথা বলে নিই। মাস ছয়েক আগে হুম পশ্চিমবঙ্গের একজন কবি যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন হুম মুখ্যমন্ত্রী পদে বসেন, তখন এখানকার একটা কবি শ্রীজাত বলে একজন কবি ছিলেন, হুম উনি একটা হুম কবিতা পোস্ট করেছিলেন যে কন্ডোমের উপরে ত্রিশূল, এবং এই কন্ডোমের উপর ত্রিশূল নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন হুম প্রতিবাদ করেছিল এবং শ্রীজাতের বিরুদ্ধে এফআইআরও করেছিল, কিন্তু শ্রীজাতকে অ্যারেস্ট পুলিশ করেনি এবং হিন্দু সংগঠনরা প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো জায়গায় হিন্দু সংগঠনরা বিক্ষোভ এবং অগ্নিসংযোগ, লুটপাট, দোকানপাট ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, এরকম কেস করেনি তারা। আচ্ছা কিন্তু সেই ঘটনা নিয়ে, শ্রীজাতের বিরুদ্ধে এই যে ঘটনা নিয়ে, তখন কলকাতার যত বুদ্ধিজীবী, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে কবিকে তার বাক স্বাধীনতার অধিকার দিতে হবে, কবি সমস্ত কিছুর বিরুদ্ধে সমালোচনা করতে পারবে, সেই সমস্ত ধর্মীয় মৌলবাদ